কাহিনীর নতুন আরেকটি অধ্যায়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন সম্ভবামি যুগে যুগে। গুজরাটে প্রতাপ নামের এক ব্যক্তি বাস করে। সে অনেক টাকা পয়সার মালিক এবং তার অনেকগুলো কোম্পানি রয়েছে। সে নিজের প্রত্যেকটা কোম্পানিতে একটি করে ম্যানেজার রেখে নিয়েছিল। তার প্রত্যেকটি কোম্পানির ম্যানেজাররা তার বাড়িতে এসেই সমস্ত লেখাজোখা দেখাতেন, খাতাপত্রের হিসাব দেখাতেন। অর্থাৎ টাকা পয়সার তার জীবনে কোনো অভাব নেই। সে নিজের পরিবারের সঙ্গে সুখে শান্তিতে নিজের জীবন যাপন করছিল। তার একটি ছেলে ছিল যার নাম ছিল রাজু। রাজুর বয়স মাত্র 17 বছর। এমনই একদিন বিকালবেলা যখন প্রতাপবাবু এবং তার স্ত্রী নিজের গার্ডেনে বসে বসে চা পান করছিল এবং দুজনের মধ্যে বিভিন্ন রকমের কথাবার্তা আলোচনা করছিল, তখনই সেখানে রাজুর এক বন্ধু চলে আসে। রাজুর সেই স্কুল ফ্রেন্ড রাজুর সঙ্গে খুব ভালোভাবে গল্পগুজব করছিল এবং তারা একে অপরের সঙ্গে হাসাহাসি করে কথাবার্তা বলছিল। এদিকে প্রতাপবাবু যখন তার ছেলে এবং তার বন্ধুকে এইভাবে গল্পগুজব করতে দেখলেন, তখন ওনার কিছু একটা মনে পড়ে গেল। প্রতাপবাবু তাড়াতাড়ি ঘরের ভেতর গেলেন এবং নিজের স্ত্রীকে ডাকতে লাগলেন। প্রতাপবাবুর স্ত্রীর নাম ছিল সুনয়না। সুনয়না দেবী ঘরের ভিতরে কোনো একটা কাজ করতে গেছিলেন। প্রতাপবাবু সুনয়না দেবীকে বলতে লাগলেন, সুনয়না, চলো আমাদের জিনিসপত্র প্যাক করো, আমরা এক জায়গায় যাব। তখনই হঠাৎ করে সুনয়না দেবী বললেন, এই তো একটু আগে বসে বসে তুমি চা খাচ্ছিলে, এখন আবার বলছো কোথাও যাব? এই সময় তুমি কোথায় যেতে চাও? তখনই প্রতাপবাবু বলতে লাগলেন, আরে আমরা আমাদের বন্ধুর সঙ্গে দেখা করতে যাব। তখনই সুনয়না দেবী বললেন, তোমার বন্ধু? এই সময় এখন তুমি কোন বন্ধুর সঙ্গে দেখা করতে যাবে? তখনই প্রতাপবাবু বললেন, সুনয়না, আমরা শিবনারায়ণ বাবুর সঙ্গে দেখা করতে যাব। সুনয়না দেবী যখন শিবনারায়ণ বাবুর কথা শুনলেন, তখন উনি অন্তর থেকে খুব খুশি হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, বাহ, এ তো খুব ভালো খবর, তাহলে চলো আমরা এক্ষুনি বেরোই। এমনটা বলেই সুনয়না দেবী নিজের জিনিসপত্র প্যাকিং করতে লাগলেন। তখনই প্রতাপবাবু তাকে বললেন, তুমি এক কাজ করো, তুমি রাজুরও জামা কাপড় প্যাক করে নাও, কারণ রাজুও আমাদের সঙ্গে যাবে। এমনটা বলেই প্রতাপনারায়ণবাবু গার্ডেনে রাজুর সঙ্গে কথা বলতে গেলেন। তিনি বললেন, রাজু, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদের এক জায়গায় বেরোতে হবে। রাজু বলল, কিন্তু বাবা, এই সময় আমরা এখন কোথায় বেরোবো? প্রতাপনারায়ণ বললেন, আমি আমার এক বন্ধুর সঙ্গে তোমাকে সাক্ষাৎ করাতে নিয়ে যেতে চাই, সেখানে তোমার যাওয়া খুব প্রয়োজন। রাজু বলল, তোমার বন্ধুর সঙ্গে আবার আমি দেখা করতে গিয়ে কি করব? তুমি যাও না, তুমি এক কাজ করো, তুমি নিজের সঙ্গে মাকেও নিয়ে যাও, শুধু শুধু আমাকে কেন এর ভিতর টানছো? প্রতাপনারায়ণবাবু বললেন, না রাজু, তোমার সেখানে যাওয়া খুব প্রয়োজন। বাবার কথা মতো রাজুও সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। প্রতাপনারায়ণবাবু তার স্ত্রী এবং তার সন্তানকে নিয়ে নিজের বন্ধুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। রাস্তায় যেতে যেতেই প্রতাপবাবু একটি এটিএমের সামনে তার ড্রাইভারকে গাড়িটি দাঁড় করাতে বললেন। প্রতাপবাবু এটিএমের ভেতরে প্রবেশ করলেন এবং সেখান থেকে 20 লাখ টাকা বার করলেন। তারপর তিনি আবারও গাড়িতে এসে বসলেন। রাজু যখন দেখলো যে তার বাবা একসঙ্গে এতগুলো টাকা এটিএম থেকে বার করেছে, তখন সে অবাক হয়ে গেল। সে বলতে লাগলো, বাবা, তুমি এতগুলো টাকা কেন বার করেছো? প্রতাপবাবু বলতে লাগলেন, আমার কাছে একজন অনেক টাকা পায়, তাই আমি এই টাকাটা আজ তাকে ফেরত দিতে যাচ্ছি। যখন রাজু তার বাবার মুখ থেকে একথা শুনল, সে অবাক হয়ে গেল, কারণ তার বাবার কাছে তো টাকা পয়সার কোনো অভাব ছিল না। তাহলে তার বাবা আবার কার কাছ থেকে ধার নিতে যাবে, এটা ভেবে সে খানিকটা চিন্তিত হয়ে পড়ল। তখনই রাজু তার বাবাকে জিজ্ঞেস করতে লাগলো, কিন্তু বাবা, আমাদের কাছে তো টাকা পয়সার কোনো অভাব নেই, তাহলে তুমি আবার কার কাছ থেকে টাকা ধার নিতে গেলে? তখনই প্রতাপবাবু তার ছেলেকে বলতে লাগলেন, আচ্ছা ঠিক আছে, তুমি তো আমার কথায় বিশ্বাস করছো না, তাহলে চলো আজ তোমাকে আমি একটা কাহিনী শোনাচ্ছি। এই কাহিনীটি তুমি পুরোপুরি শোনার পর এটা বিচার করবে যে যেই ব্যক্তিকে আমি এই টাকাটা দিতে যাচ্ছি, আমি সেই ব্যক্তির কাছে ঋণী না ঋণী নয়। এমনটা বলেই প্রতাপবাবু তার ছেলে রাজুকে একটি কাহিনী শোনাতে লাগলো।
তাহলে বন্ধুরা চলুন আমরাও এই কাহিনী শুনে বুঝি যে প্রতাপবাবু কেন একজন ব্যক্তিকে 20 লাখ টাকা দিতে যাচ্ছিলেন এবং কেনই বা তিনি এত ধন সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও কারোর কাছ থেকে ধার নিতে গেলেন। প্রতাপনারায়ণবাবু তার ছেলেকে বলতে লাগলেন, সময় ছিল 1989। সেই সময় আমরা গুজরাটের একটি প্রত্যন্ত গ্রামে বাস করতাম। সেই সময় তোমার মায়ের সঙ্গে আমার বিয়ের কথাবার্তা চলছিল। আমার এক খুব ভালো বন্ধু ছিল যার নাম ছিল শিবনারায়ণ। শিবনারায়ণের আগেই বিয়ে হয়ে গেছিল এবং তার 2 সন্তানও ছিল, এক ছেলে আর এক মেয়ে। ছেলে বড় ছিল এবং মেয়ে তার থেকে 2 বছরের ছোট ছিল। এমনিতে তো সকলে আমাকে রাজু রাজু বলেই ডাকতো, কিন্তু শিবনারায়ণ আমাকে ভালোবেসে সব সময় নন্দ বলে ডাকতো। এমনকি শিবনারায়ণের স্ত্রীও আমাকে নন্দ বলেই ডাকতো। আসলে শিবনারায়ণের থেকে আমি 5 বছরের ছোট ছিলাম এবং ছোট থেকেই আমি তার সঙ্গে খেলাধুলা করে বড় হয়েছি। ছোটবেলা থেকেই আমি শিবনারায়ণের বাড়িতেই থাকতাম। তার মা বাবাও আমাকে ভীষণ ভালোবাসতো। তারা সকলেই আমাকে ছোট থেকে নন্দ নন্দ বলে ডাকতো। এদিকে শিবনারায়ণও আমাকে নিজের ছোট ভাইয়ের মতোই ভালোবাসতো। সব কিছু খুব ভালোভাবেই কেটে যাচ্ছিল। আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছিল আর আমি কোনো কাজবাজের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। সেই মুহূর্তেই আমার পিসিমা আমার বিয়ের জন্য খুবই তোড়জোড় করতে শুরু করলো। আসলে আমার যখন 10 বছর বয়স ছিল তখন আমার বাবা মা একটি কার অ্যাক্সিডেন্টে মারা গেছিলেন। তারপর থেকে আমার পিসিমাই আমার দেখাশোনা করতো। বয়সজনিত কারণে তিনি এখন আর সংসার ঠিকভাবে সামলাতে পারছিলেন না, তাই উনি চাইছিলেন যাতে আমার বিয়ে হয়ে যাক এবং বিয়ের পর আমার সংসার যেন আমার বউ এসে সমস্ত কিছু সামলে নেয়। এমনটা ভেবেই তিনি তোমার মায়ের সঙ্গে আমার সম্বন্ধ ঠিক করেছিলেন। নির্দিষ্ট দিনে তোমার মায়ের সঙ্গে আমার বিয়ে তো হয়ে গেল, কিন্তু বিয়ের পর সংসারের বোঝা আমার মাথায় এসে পড়ল। এখন আমাকে নিজের সংসার সামলাতে হতো, নিজের ঘর পরিবারকে সুস্থভাবে পরিচালনা করতে হতো, কিন্তু আমি তো কোনো কাজ করতাম না। পিসিমার জেদের কারণে বিয়ে তো করে নিয়েছিলাম, কিন্তু বিয়ের পর এত দায়িত্ব আমি কিভাবে সামলাবো আমি এটা বুঝে উঠতে পারতাম না। যখন আমি শিবনারায়ণ বাবুকে নিজের পরিস্থিতির সম্বন্ধে জানাতাম, তিনি মাঝে মধ্যেই আমাকে আর্থিক সাহায্য দিতেন আর আমাকে বলতেন, তুই এত চিন্তা করিস না, আমি সব সময় তোর সঙ্গে আছি। এভাবেই দিনের পর দিন আর্থিক কষ্ট সহ্য করতে আমার আর ভালো লাগছিল না। আমি শহরে গিয়ে কাজবাজ করার সিদ্ধান্ত নিলাম, কিন্তু শহরে গিয়ে কাজবাজ করতেও তো টাকা পয়সার প্রয়োজন হতো। এরপর 1993 সালে, অর্থাৎ তোমার মায়ের সঙ্গে আমার বিয়ে হওয়ার প্রায় 4 বছরের মাথায় আমি হঠাৎ একদিন শিবনারায়ণের বাড়িতে গেলাম। সেখানে তার স্ত্রী সারদা দেবীও বসেছিলেন। আমি সেখানে তোমার মাকেও নিয়ে গেছিলাম। আমি আর তোমার মা তখন শিবনারায়ণ বাবু আর তার স্ত্রীর সঙ্গে এই বিষয় নিয়ে গল্পগুজব করতে লাগলাম। কথায় কথায় আমি আমার বন্ধুকে অর্থাৎ শিবনারায়ণ বাবুকে বললাম যে আমি বাইরে যেতে চাই, সেখানে গেলে আমি ছোটোখাটো কোনো কাজবাজ করে নিজের জীবিকা নির্বাহ করতে পারবো। গ্রামে তো তেমন কিছু সুযোগ সুবিধাও নেই। তখনই শিবনারায়ণবাবু আমাকে বলতে লাগলেন, তুই বাইরে যেতে চাস সে তো খুব ভালো খবর, কিন্তু সেখানে যাওয়ার জন্য কত টাকার প্রয়োজন সেটা কি তুই কিছু জানিস? তোর কোনো আন্দাজ আছে? তখনই আমি তাকে বলেছিলাম, আমার 20,000 টাকার প্রয়োজন। আমি 20,000 টাকা যদি পাই তাহলে সেখানে গিয়ে ছোটোখাটো একটা ঘর ভাড়া করতে পারবো এবং 1-2 মাস কাজের জন্য চেষ্টা করতে পারবো। তখন আমি শিবনারায়ণ বাবুকে বললাম, দাদা তুমি এক কাজ করো, তুমি আমার জমিটা বিক্রি করিয়ে দাও। জমি বিক্রি করে আমি যে টাকা পাবো তা দিয়ে আমি আমার নতুন ব্যবসা শুরু করব। তখনই শিবনারায়ণ বাবু আর তার স্ত্রী বলতে লাগলেন, এমন কি টাকা পয়সার প্রয়োজন হয়ে গেল যে জমি বিক্রি করতে হবে? আর এছাড়াও জমির দাম তুই অতটা পাবি না। এক কাজ কর, তুই 2 দিন অপেক্ষা কর, আমি দেখছি কি করা যায়। এমনটা বলেই শিবনারায়ণ বাবু আমাকে সেদিন আশ্বস্ত করেছিলেন। 2 দিন পর তিনি নিজের স্ত্রীর সমস্ত গয়নাগাটি একজনের কাছে বন্ধক রেখে তার কাছ থেকে 20,000 টাকা নিয়ে এসেছিলেন এবং আমাকে সেই টাকা দিয়েছিলেন। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম যে তুই এই টাকা পয়সা কোথা থেকে পেয়েছিস, তখন সে আমাকে বলল তার স্ত্রীর গয়না সে বন্ধক রেখেছে
আমি তার কাছ থেকে টাকা পয়সা নিতে চাইনি। সে আমাকে জোর জবরদস্তি টাকাগুলো হাতে দিয়ে বলল, তুই কোনো কিছু চিন্তা করিস না, আমি তোর বৌদিকে আবারও ওই গয়নাগুলো ছাড়িয়ে এনে দেব। আমি টাকা পয়সা উপার্জন করে ওকে সব গয়না ফিরিয়ে দেব। কিন্তু দেখ, তুই এই টাকা দিয়ে নিজের নতুন জীবন শুরু কর, আর এই টাকা তোর কোনোদিন আমাকে ফিরিয়ে দিতে হবে না। শিবনারায়ণ বাবুর কাছ থেকে ওই 20,000 টাকা নিয়ে তোমার মাকে সঙ্গে নিয়ে আমি গুজরাট চলে আসলাম। আর এখানে এসে আমি প্রথমে ছোটোখাটো কাজবাজ শুরু করলাম, কিন্তু ভাগ্য আমার সঙ্গ দিল এবং কিছুদিনের মধ্যেই আমার ব্যবসায় উন্নতি হলো। আর এখন আমি এত বড় বড় কোম্পানির মালিক হয়ে গেছি। তবে কাজবাজের পেছনে দৌড়তে দৌড়তে এত ব্যস্ততাপূর্ণ জীবনযাপন করতে করতে আমি আমার সেই বন্ধুকেই ভুলে গেছিলাম। তবে আজ যখন তোমার বন্ধুর সঙ্গে তোমাকে হেসে হেসে কথা বলতে দেখলাম, আমারও আমার সেই বন্ধুর কথা মনে পড়ে গেল। তাই আমি আজ এটা সিদ্ধান্ত নিলাম যে তোমাদের সকলকে আমি আমার সেই বন্ধুর সঙ্গে দেখা করাবো। বিশেষ করে আমি তোমার সঙ্গে তার দেখা করাতে চাই। তোমাকে আমি জানাতে চাই যে তোমার বাবা আজকে যা হয়েছে, যতটুকু হয়েছে, সব সেই ব্যক্তির জন্য, তার সেই বন্ধুর জন্য। আর এই যে 20 লাখ টাকা আমি ব্যাংক থেকে বার করলাম, এই টাকাটা আমি তার জন্যই বার করেছি। সে আমাকে একদিন 20,000 টাকা দিয়ে সাহায্য করেছিল। আমি তাকে এই টাকাটা দিয়ে বলবো যে এটা তোমারই টাকা। এদিকে রাজু যখন নিজের বাবার মুখ থেকে একথা শুনলো, সে খুব এক্সাইটেড হয়ে গেল। সে বলতে লাগলো, বাবা তুমি আগে কেন আমাকে সেই ব্যক্তির কথা জানাওনি? তখনই প্রতাপবাবু বলতে লাগলেন, তোমাকে আমি কিভাবে জানাবো, আমি তো নিজেই এই সমস্ত কিছু ভুলে গেছিলাম। রাজু প্রতাপবাবুকে বলতে লাগলো, বাবা তুমি তাড়াতাড়ি চলো, আমিও সেই ব্যক্তিকে দেখতে চাই যার জন্যে আজকে আমরা এত ভালোভাবে জীবনযাপন করতে পারছি। দেখতে দেখতে সময় কাটতে লাগলো এবং প্রায় সন্ধ্যা 8:30 নাগাদ তারা ওই গ্রামে গিয়ে পৌঁছলো। বিশাল বড় একটি গাড়ি করে প্রতাপবাবু তার পরিবারের সঙ্গে ওই গ্রামে প্রবেশ করেছিলেন এবং শিবনারায়ণ বাবুর বাড়ির সামনে ওই গাড়িটি দাঁড় করিয়েছিলেন। গ্রামে এত বড় একটা গাড়ি প্রবেশ করেছে দেখে গ্রামের লোকজন সেই ব্যক্তির দিকে আর তার গাড়ির দিকে অবাক দৃষ্টিতে তাকাতে লাগলো। আসলে প্রতাপনারায়ণ বাবুর বাড়ির অবস্থা খুব খারাপ ছিল। ওই বাড়িটা দেখে মনে হচ্ছিল কত বছর যেন ওই বাড়িটাকে কোনোভাবে কোনো ঠিকঠাক করা হয়নি। বাড়িটা এদিক ওদিক থেকে ভেঙে পড়েছিল। প্রতাপবাবু যখন ওই বাড়িটির দিকে তাকালেন, উনিও এটা বুঝতে পারলেন যে শিবনারায়ণ বাবুর অবস্থা হয়তো খুবই খারাপ। তা না হলে বাড়ি ঘরের অবস্থা এমন কিভাবে হবে? প্রতাপবাবু গাড়ি থেকে নামলেন এবং সুনয়না আর রাজুকে নিয়ে সেই বাড়ির ভিতর প্রবেশ করলেন। ঘরের দরজা তখন খোলা অবস্থাতেই ছিল। প্রতাপবাবু, রাজু আর সুনয়না পুরোপুরি ঘরের ভেতরে প্রবেশ করে গেলেন এবং শিবনারায়ণ বাবুকে ডাকতে লাগলেন। শিবনারায়ণ বাবু আর তার স্ত্রী তখন ঘরের ভিতর বসে একে অপরের সঙ্গে কথাবার্তা বলছিলেন। হঠাৎ করেই এত ভালো পোশাক পরা এক ব্যক্তি তাদের ঘরে প্রবেশ করেছে দেখে তারা অবাক হয়ে গেল। শিবনারায়ণ বাবু প্রতাপবাবুকে জিজ্ঞেস করলেন, আপনি কে আর আপনার এখানে কি চাই? শিবনারায়ণ বাবুর মুখে কথা শুনে সুনয়না দেবীও হাসতে লাগলেন। আসলে তাদের সঙ্গে শিবনারায়ণ বাবুর দেখা হয়েছে প্রায় 20 বছর পেরিয়ে গেছে। এত বছর পর দুজনের মুখের আদলের মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে। তাই শিবনারায়ণ বাবু প্রতাপকে আর চিনতে পারছিলেন না। এছাড়াও টাকা পয়সা এত উপার্জন করার কারণে প্রতাপবাবুর হাঁটা চলা, কথাবার্তার ধরন এবং তার পোশাক পরিচ্ছদেরও আমূল পরিবর্তন ছিল। তাই শিবনারায়ণবাবু কোনোভাবেই এটা বুঝতে পারছিলেন না যে এই ব্যক্তি তার ছোটবেলার বন্ধু প্রতাপ। তখনই প্রতাপবাবু শিবনারায়ণবাবুকে বলতে লাগলেন, সাহেব আমি এখানে শিবনারায়ণবাবুর সঙ্গে দেখা করতে এসেছি। শিবনারায়ণবাবু যখন ওই স্যুট বুট পরা ব্যক্তির মুখে সাহেব কথাটা শুনলেন, তখন তিনি অবাক হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, এত দামি পোশাক পরে রয়েছেন আপনি, এত বড়লোক মানুষ আপনি, আর আপনি আমাকে সাহেব বলে ডাকছেন? প্রতাপবাবুর কথাবার্তা শুনে শিবনারায়ণবাবু খুব অবাক হলেন, কারণ প্রতাপবাবুকে দেখে মনে হচ্ছিল যে তিনি একজন কোটিপতি ব্যক্তি। শিবনারায়ণবাবু বলতে লাগলেন, আরে কেন আমার সঙ্গে ইয়ার্কি মারছেন আপনি? আপনাকে দেখেই তো সাহেব মনে হচ্ছে, আর আপনি আমার মতো একজন দরিদ্র ব্যক্তিকে সাহেব বলে ডাকছেন।
তখনই প্রতাপবাবু বলতে লাগলেন, না সাহেব, আপনি আমার সাহেব, কারণ আপনি যদি না থাকতেন তাহলে আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না। তখনই শিবনারায়ণবাবু বললেন, দেখো ভাই, এতই আর কি করো না, তুমি আমাকে পরিষ্কার করে বলো যে তুমি কে। তখনই প্রতাপবাবু বললেন, সাহেব, এমনিতে তো আমাকে সকলে প্রতাপ বলে ডাকে, কিন্তু কিছু ব্যক্তিরা আমাকে নন্দ বলেও ডাকতো। এদিকে যখনই শিবনারায়ণবাবু আর তার স্ত্রী সারদা দেবী এই কথা শুনলেন যে কেউ কেউ আমাকে নন্দ বলে ডাকতো, তখনই তারা বুঝতে পারলেন যে এই ব্যক্তি আসলে প্রতাপ। সারদা দেবী খুব ভালোভাবে প্রতাপবাবুর দিকে তাকালেন এবং তিনি এখন আস্তে আস্তে প্রতাপবাবুকে চিনতে শুরু করলেন। তিনি বললেন, নন্দ, তুমি এতদিন পর হঠাৎ করে, এতদিন তোমরা কোথায় ছিলে? সেই কবে গ্রাম থেকে চলে গেছো আর তারপর একবারও গ্রামে ফিরে আসোনি? তোমাদের কি আমাদের কথা একবারও মনে পড়েনি? এদিকে শিবনারায়ণবাবু যখন প্রতাপবাবুকে চিনলেন তখন ওনার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। উনি দৌড়ে এসে প্রতাপবাবুকে জড়িয়ে ধরলেন। তিনি বলতে লাগলেন, নন্দ, তুই তো একেবারে বদলে গেছিস রে, তোকে দেখে চেনাই যাচ্ছে না। এদিকে শিবনারায়ণবাবু যখন প্রতাপবাবুকে জড়িয়ে ধরলেন তখন প্রতাপবাবুরও চোখ থেকে জল গড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর সুনয়না দেবী শিবনারায়ণবাবুর পা ছুঁয়ে নমস্কার করলেন। এদিকে গ্রামের লোকজন তো এই দৃশ্য দেখে অবাক হয়ে গেছিল। এত বড় একটা গাড়ি শিবনারায়ণের বাড়ির সামনে এসে দাঁড়ালো, এমনকি এত দামি পোশাক পরা এক মহিলা শিবনারায়ণবাবুর পা ছুঁয়ে প্রণাম করছে। এই সমস্ত দৃশ্য দেখে গ্রামের লোকজন হতবাক হয়ে গেছিল। তারা এটা বুঝতে পারছিল না যে কেন এত বড়লোক একজন ব্যক্তি শিবনারায়ণবাবুর মতো একজন দরিদ্র ব্যক্তির পা ছুঁয়ে প্রণাম করছে। গ্রামের লোকজন জানালা দিয়ে দরজা দিয়ে ঘরের ভিতর উঁকি মেরে এই সমস্ত দৃশ্য দেখছিল। সারদা দেবী যখন বলতে লাগলেন, তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে নাকি ঘরের ভিতর ঢুকে বসবে? তখনই প্রতাপবাবু, সুনয়না দেবী আর রাজু ঘরের ভিতর ঢুকে একটি চারপাইয়ের উপর গিয়ে বসল। চারপাইয়ের অর্থ হলো চৌকি। গুজরাটের মতো জায়গায় সকলে চৌকিকে চারপাই বলেই ডাকে। প্রতাপবাবু তখন শিবনারায়ণবাবুকে নিজের সম্বন্ধে সমস্ত কথা বললেন। তিনি বললেন, গুজরাটে আমার অনেকগুলো বড় বড় কারখানা রয়েছে, সেখানে আমি খুব ভালোভাবেই নিজের জীবন যাপন করছি। কিন্তু শিবনারায়ণদা, তোমার এই অবস্থা কেন? তোমার অবস্থা তো খুব ভালো ছিল, কিন্তু এখন ঘরবাড়ির এই পরিস্থিতি, তোমার এই পরিস্থিতি, এগুলো কিভাবে হয়ে গেল? তখন শিবনারায়ণবাবু বলতে লাগলেন, সবই ভাগ্যের খেলা। তোরা যখন এখান থেকে চলে গেলি কয়েক বছরের মধ্যেই আমি খুব অসুস্থ হয়ে পড়লাম। অসুস্থতার কারণে ঠিকভাবে কাজবাজ করতে পারতাম না, তাই আস্তে আস্তে জমি জমাগুলো বিক্রি করতে লাগলাম। আমার অসুস্থতার চিকিৎসা করতে গিয়ে অনেক টাকা পয়সা খরচা হয়ে যায় এবং আমার হাতে যে সমস্ত জমি জমাগুলো ছিল, যেগুলোতে আমি চাষবাস করে খেতাম, সেই জমি জমাগুলো বিক্রি হয়ে যায়। তোর বৌদির গয়নাগাটিগুলো তো অনেক আগেই বিক্রি হয়ে গেছিল, তুই তো সবই জানিস। একটা ছোট্ট জমিতে চাষবাস করে কোনো মতে নিজের জীবিকা নির্বাহ করছিলাম। দেখতে দেখতে মেয়ের বিয়ের বয়স হয়ে গেল, তাই সেই জমিটাও বিক্রি করে মেয়ের বিয়ে দিয়ে দিলাম। এখন আমার ছেলে আমার ঘর সংসার চালায়, এদিক ওদিক টুকটাক কাজবাজ করে যা পায় তাই দিয়েই আমাদের তিনজনের চলে যায়, কোনো মতে জীবন কাটাচ্ছি। তখনই প্রতাপবাবু বলতে লাগলেন, তোমার ছেলে পড়াশোনা কতদূর করেছে? শিবনারায়ণবাবু বললেন, ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, তারপর চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছে। চাকরি তো কোথাও ঠিকঠাক পাচ্ছে না, তাই এদিক ওদিক যা কাজ পায় তাই করে। প্রতাপবাবু শিবনারায়ণবাবুর হাত নিজের হাতের উপর রেখে বলতে লাগলেন, শিবনারায়ণদা, হয়তো আমি তোমাকে নিজের বন্ধু বলি ঠিকই, কিন্তু মন থেকে আমি সব সময় তোমাকে নিজের বড় দাদা হিসেবে মেনেছি। কারণ সেই সময় যখন আমার টাকা পয়সার খুব প্রয়োজন ছিল তখন একমাত্র তুমি আমাকে সাহায্য করেছিলে। তখন যদি তুমি আমাকে সাহায্য না করতে তাহলে হয়তো আমি জীবনে এত বড় একজন মানুষ কখনোই হতে পারতাম না। আমি হয়তো জীবনে কখনোই এত টাকা পয়সা উপার্জন করতে পারতাম না। তাই আজ আমি যা হয়েছি সবই তোমার জন্য। প্রতাপবাবুর কথা শুনে শিবনারায়ণবাবুর চোখে জল চলে আসলো। প্রতাপবাবু আর শিবনারায়ণবাবু যখন একে অপরের সঙ্গে কথা বলছিলেন তখনই শিবনারায়ণবাবুর ছেলে ঘরের ভিতর প্রবেশ করলো।
সে যখন ঘরের ভেতরে এত দামি পোশাক পরিচ্ছদ পরা একজন ব্যক্তিকে দেখলো সে খানিকটা অবাক হয়ে গেল। এছাড়াও ঘরের বাইরে এত দামি একটা গাড়ি দেখে সে প্রথমেই কিছু একটা সন্দেহ করছিল। সে ভাবছিল আমার বাড়ির সামনে এত বড় গাড়ি দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই কোনো নামি দামি ব্যক্তি আমার বাড়িতে এসেছে। কিন্তু কেন সেই ব্যক্তি তার বাড়িতে এসেছিল এটা তো সে জানতো না। এদিকে সে যখন ঘরে প্রবেশ করলো তখন শিবনারায়ণবাবু তার ছেলেকে তার পাশে এসে বসতে বলল আর বলল, দেখো বাবা, ইনি তোমার কাকু আর উনি হলেন তোমার কাকিমা, যাও ওনাদেরকে আগে প্রণাম করো। শিবনারায়ণবাবুর ছেলে প্রতাপবাবু আর সুনয়না দেবীকে প্রণাম করলো। এদিকে রাজু পাশে বসে বসে এই সমস্ত দৃশ্য দেখছিল। তখনই প্রতাপবাবু শিবনারায়ণবাবুর ছেলেকে বলতে লাগলেন, তুমি কি কাজ করো? শিবনারায়ণবাবুর ছেলে বিজয় বলতে লাগলো, কাকাবাবু, গ্র্যাজুয়েশন তো কমপ্লিট করেছিলাম, তারপর ঠিকঠাক কোনো কাজবাজ পাচ্ছিলাম না, তাই একটা ছোটোখাটো কোম্পানিতেই কাজ করি, আর এছাড়াও আমি গভর্নমেন্ট জবের জন্য পড়াশোনা করছি। এ কথা শুনে প্রতাপবাবু বিজয়ের পিঠ চাপড়ে বলতে লাগলেন, বাহ, কর্ম করে যাও, তুমি কর্ম করে যাও, দেখবে সফলতা একদিন তোমার কাছে আসতে বাধ্য হবে। এদিকে বিজয় তখনও এটা বুঝতে পারছিল না যে এত বড় একজন ব্যক্তি তার বাবার কাছে কি করছে। কৌতূহলবশত বিজয় শিবনারায়ণ বাবুকে জিজ্ঞেস করতে লাগলো, বাবা, এনারা কারা? আমি তো এনাদেরকে চিনতে পারছি না। তখনই প্রতাপবাবু শিবনারায়ণবাবু আর তার সম্বন্ধে সমস্ত কথা বিজয়কে জানালেন। তিনি বলতে লাগলেন, আমি তোমার বাবার বন্ধু, কিন্তু তোমার বাবা আমাকে নিজের ছোট ভাইয়ের মতোই স্নেহ করেছে সব সময়। তোমার বাবা এক সময় আমাকে 20,000 টাকা দিয়ে উপকার করেছিলেন। সেই টাকা দিয়ে আমি গুজরাটে জামা কাপড়ের ব্যবসা শুরু করি এবং আজকে আমার কাছে 5টি বড় বড় কোম্পানি রয়েছে। আমি আজকে যে জায়গায় পৌঁছেছি সমস্তটাই তোমার বাবার জন্য। তোমার বাবা যদি সেদিন আমাকে সাহায্য না করতেন তাহলে আজকে আমি এত টাকা পয়সার মালিক হতে পারতাম না। এদিকে গ্রামের লোকজন যারা এতক্ষণ দরজা জানালা দিয়ে উকি মেরে সমস্ত কথা শুনছিলেন তারাও এখন এটা বুঝে গেছিলেন যে প্রতাপ আসলে কে। প্রতাপবাবু বলতে লাগলেন, শিবনারায়ণদা, তোমার আর এখানে থাকতে হবে না। আমার গুজরাটে বিশাল বড় একটা বাড়ি রয়েছে, সেখানে শুধুমাত্র আমরা 3 জন থাকি। তুমি তোমার ছেলে এবং বৌদিকে নিয়ে আমাদের সঙ্গে চলো। তোমার মেয়ের তো বিয়ে হয়ে গেছে, তা না হলে তাকেও আমরা নিজেদের সঙ্গেই নিয়ে যেতাম। তুমি আর এখানে থেকো না, তুমি নিয়ে চলো তোমার ছেলেকে, দেখবে সেখানে তোমার ছেলে একটা ভালো কাজবাজ ঠিক পেয়ে যাবে। তুমি এত চিন্তা করো না, আমি তোমার ছেলের দায়িত্ব নিচ্ছি। তখনই শিবনারায়ণবাবু বললেন, আচ্ছা ঠিক আছে নন্দ, তুই এত রাত্রে তো কোথাও যেতে পারবি না, আজকের রাতটা তুই এখানে থাক, আজকের রাতটা তোরা বিশ্রাম কর, কালকে সকালে এই নিয়ে কথা বলবো। প্রতাপবাবুও শিবনারায়ণবাবুর কথা মেনে গেলেন এবং তারা সকলেই সেই রাতটা শিবনারায়ণবাবুর বাড়িতেই কাটালেন। সারা রাত শিবনারায়ণবাবু আর প্রতাপবাবু একে অপরের সঙ্গে গল্প করলেন এবং তারা দুজনে মিলে ঠিক করলেন যে শিবনারায়ণবাবু নিজের পরিবারের সঙ্গে প্রতাপবাবুর কাছে গিয়ে থাকবেন। পরদিন সকাল হতে না হতেই তারা সকলে প্রতাপবাবুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। 3 ঘন্টা জার্নি করার পর প্রতাপবাবু তাদের সকলকে নিয়ে নিজের বাড়িতে পৌঁছলেন। প্রতাপবাবু শিবনারায়ণবাবু তার স্ত্রী এবং তার ছেলেকে তাদের বাড়িতেই খুব ভালোভাবেই রাখতে শুরু করলেন। কিছুদিন পর বিজয়কে তিনি নিজের একটি কোম্পানিতে ম্যানেজারের পোস্টে নথিভুক্ত করলেন। পরবর্তীকালে তিনি বিজয়কে একটি ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দিলেন। বিজয় তার স্ত্রী এবং তার মাতা পিতার সঙ্গে প্রতাপবাবুর বাড়িতেই থাকত। কিন্তু কয়েক বছর কেটে যাওয়ার পর বিজয় নিজের জন্য একটি বাড়ি বানালো এবং সেখানেই নিজের বাবা মাকে নিয়ে থাকতে শুরু করলো। এভাবেই সেই 2 বন্ধুর পরিবার সুখে শান্তিতে নিজের জীবন কাটাতে লাগলো। ভবিষ্যতে বিজয় আর রাজুও খুব ভালো বন্ধু হয়ে গেছিল। বিজয়ও তার বাবার মতোই রাজুকে নিজের ছোট ভাই বলে মনে করত এবং সব কাজে সে রাজুকে সহায়তা করত। বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা শিখতে পারি যে ভালো মানুষের সবসময় ভালোই হয়। উপকার করে যারা সে কথা মনে রাখে না, ভগবান তাদের উপকার একদিন না একদিন তাদের কাছে ঠিক ফিরিয়ে দেয়। তাহলে বন্ধুরা,
আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। বন্ধুরা, এই সকল কাহিনীগুলি আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য অথবা আপনাদেরকে দুঃখ দেওয়ার জন্য তৈরি করা হয় না। এই কাহিনীগুলি তৈরি করা হয় যাতে এই কাহিনীগুলি থেকে আপনারা কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং ভবিষ্যতে আপনাদের কোনো সমস্যা হওয়ার হাত থেকে আপনারা নিজেদেরকে সচেতন করতে পারেন। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে, নতুন কোনো গল্পের সঙ্গে। ততক্ষণের জন্য টেক কেয়ার।